তো অধিবৃত্তের গঠনটা হবে কীরকম, জিনিসটা হচ্ছে এইরকম। এখানে এক্স অক্ষ ও অক্ষ বলে না, এখানে কি বলে, একটা হচ্ছে আড় অক্ষ, একটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, একটা হচ্ছে আড় অক্ষ। আর আগে আমি দুইটা কেস আলাদা দেখাবো, আগে মানে পরিস্থিতি করে দেখাই যে কেমন হয়, ঠিক আছে। এগুলো অনেক মনে হবে পরাবৃত্ত, তবে পরাবৃত্ত না, ঠিক আছে, একটু হালকা পার্থক্য আছে। অধিবৃত্তে এরকম, ঠিক আছে। অধিবৃত্তের কয়টা সাইড থাকবে, দুইটা। হ্যাঁ বুঝবা, ভালো করে খেয়াল করো। অধিবৃত্তের কয়টা সাইড, দুইটা। অধিবৃত্তের এটাকে বলা হয় আড় অক্ষ। কি অক্ষ, আড় অক্ষ, আড় অক্ষ, আড় আড়, হ্যাঁ। আচ্ছা, আর এটা কি, অনুবন্ধী অক্ষ। আচ্ছা হ্যাঁ, এখানে এখানে আমরা বাংলা ক্লাস করতেছি না, অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। এখানে আর এটা এই দুইটাকে বলা হয় নিয়ামক। কয়টা, তাহলে এই দুইটা জিনিসকে কি বলা হবে, এই নিয়ামক, এই যে পরিচয়, ঠিক আছে, নিয়ামক। তো দেখবা জিনিসগুলো সব একদম উপবৃত্তের মতন। এটা হবে 0,0, 0,0, ঠিক আছে। আর এখানে কয়টা হবে, শীর্ষ হবে, কি হবে, শীর্ষ হবে এই পর্যন্ত। এই যে তাহলে এটা কি হবে, a,0, এটা হবে একদম সেম টু সেম উপবৃত্ত, কোনো পার্থক্য নেই। তাহলে এটা কত হবে, -a,0। তারপরে এখানে একটা উপকেন্দ্র থাকবে, এটা হবে কি AE,0। এখানে একটা উপকেন্দ্র থাকবে, এটাকে কি বলবো, -AE,0, ঠিক আছে। নিয়ামকের দূরত্ব এখান থেকে এই দূরত্বটা কত, a/e। তাহলে এই স্থানাঙ্কটা কত হবে, a/e,0। আর এখানে এই দূরত্বটা সেম, বা স্থানাঙ্কের ক্ষেত্রে এখানে কি হবে, -a/e,0, ঠিক আছে, ওকে। তারপর আর কি কি ইনফরমেশন আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, উপকেন্দ্রিক এই যে লম্ব, এখানেও ধরো এটা, তাহলে এই দূরত্বটা কত যদি আমি দেখাই, এই যে এই দূরত্বটা কত, 2b²/a। সিমিলার ভাবে দূরত্বটা সেম নাকি, এখানে কি প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে না। তাহলে 2b²/a, এই যে এখান থেকে এ পর্যন্ত, কোথা থেকে, এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এটাকে কি বলবো, 2b²/a। আচ্ছা ওকে ফাইন। তো এখন এখানে আরও ইনফরমেশন কি আছে। আচ্ছা, এই স্থানাঙ্কটা আমি তোমাদেরকে একটু আগে জিজ্ঞেস করছিলাম, এই স্থানাঙ্কটা কত বলো তো, এই স্থানাঙ্কটা দেখো তো, পুরোটা যদি 2b²/a হয়, এটা কতটুকু, b²/a। তাহলে দেখো মূল বিন্দু থেকে এটা হচ্ছে কত, এই, আর এটা কি হবে, এটা কি শুধু b²/a, অর্ধেক, বুঝছো কি না। এই পুরোটা কত, 2b²/a। তাহলে আমার দরকার এটা কত, শুধু b²/a। তাহলে আমি যদি এটা কত হবে, b²/a, এই যে এটাও b²/a। একটা বুঝলে বাকিগুলো এমনি বুঝতে হবে। তাহলে এটাও b²/a, এটাও b²/a। তাহলে এই স্থানাঙ্কটা কত হবে, এই যে এদিকে তো -a, দেখো x অক্ষ এবার কতটুকু আসছে, -a। তাহলে -ae, কমা কত হবে, b²/a, ঠিক আছে। আচ্ছা, এই স্থানাঙ্ক, এইবার এই স্থানাঙ্কটা কত হবে, -ae -b²/a, ঠিক না। আসো এবার এটা কত, এটা হচ্ছে ae b²/a। এটা দুটো ধনাত্মক, আর এটা ae, -b²/a। এর বাইরে আর কোনো ইনফরমেশন দরকার আছে, দরকার নাই। এই চিত্রটা ভালোভাবে বুঝলে আমরা এখান থেকে যত ইনফরমেশন আছে সবগুলো বের করে ফেলতে পারবো। নিয়ামক, এটা আমরা তো বাকিগুলো পারবো, ঠিক না, বাকিগুলো পারা যাবে না। তো প্রথমত আমি এই পাশে লিখি, এই চিত্রটা আমরা ভালো করে দেখলে আমাদের অধিবৃত্ত কোনো ব্যাপার না। প্রথমত আমাদের বলো তো এখানে কেন্দ্র কত হবে। আচ্ছা এখন আসো, কেন্দ্র না, এই ইকুয়েশন কেমন হবে এটার, উপবৃত্তের ইকুয়েশনটা কেমন ছিল, x²/a² প্লাস y²/b² = 1। তো উপবৃত্তের ক্ষেত্রে যদি x² ক্ষেত্রে আমরা কি ধরতাম, a² ধরতাম, যেটা বড় এটা কি ধরতাম, a ধরতাম, আর যেটা ছোট এটা কি ধরতাম, b²। তবে এখানে অধিবৃত্তের ইকুয়েশনে একটা পার্থক্য, অধিবৃত্তের ইকুয়েশন হচ্ছে x²/a², এখানে মাইনাস হবে y²/b², এটা ঠিক আছে। তো মনে রাখবা এখানে x এর আগে প্লাস নাকি y এর আগে প্লাস, যার আগে প্লাস। এখানে এ বড় ছোট দুইটাই বড় হইতে পারে, ছোট হইতে পারে, দুইটা ইকুয়াল হইতে পারে। এ ভি নিয়ে এখানে বড় ছোট নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা কি নিয়ে এখানে প্লাস মাইনাস নিয়ে। তো যেটা প্লাস এটা হবে আড় অক্ষ, যেটা মাইনাস এটা হবে কি
অনুবন্ধী অক্ষ, বুঝা গেছে? এখন বলো তো আর এখানে অক্ষের দৈর্ঘ্য কত? 2a, কিন্তু এটা কই অক্ষ, এই যে এটা না, এখান থেকে পর্যন্ত কত? 2a না? এখানে কিন্তু এটা যদিও মানে হুবহু ধরা যায় না, এখানে কিন্তু 2b আছে যদি বলে আর কি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত, এটা কত হবে? 2b। এটা b, এটাও কত? b বলতে সে কতটুকু যায় আর কি, বুঝা গেছে? আচ্ছা, তো এখন তাহলে আমরা যদি বলি অধিবৃত্তের আমরা কি চিহ্নিত করব? প্লাস মাইনাস নাকি বড় ছোট? প্লাস মাইনাস। যার আগে প্লাস সে কি বড় না ছোট? বড়। আর যার আগে মাইনাস সেটা এখানে বড় ছোট বলা যাবে না, এটাকে বলা হবে আড় অক্ষ, আর একটা কি অনুবন্ধী অক্ষ, অর্থাৎ আবার আড় অক্ষের উচ্চারণ ভুল ধরবে। আচ্ছা, তো প্রথম ইনফরমেশনটা যদি আমরা লিখি, প্রথমে বলো তো এখানে কেন্দ্র কত? অবক বলো তো কেন্দ্র কত? এই যে এটা কেন্দ্র কত? 0,0, একদম এই ইয়ে থেকে। তারপরে উপকেন্দ্র কত? এই 0, তাহলে আমরা যদি একসাথে বলি প্লাস মাইনাস a,0। তারপরে 3 নম্বরে আমরা কি বলবো? না, আরো আস্তে আস্তে বলি। শীর্ষবিন্দু কি কি? শীর্ষবিন্দু প্লাস মাইনাস a,0। তারপরে আর কি ইনফরমেশন বলো, তোমরা বলো। আচ্ছা, উপবিন্দু লম্ব না, এবার হচ্ছে নিয়ামক রেখা যে বিন্দু ছেদ করে, ঠিক আছে? নিয়ামক রেখা কোন অক্ষকে? নিয়ামক রেখা কাকে ছেদ করে? আড় অক্ষকে ছেদ করে। আড় অক্ষকে এখান থেকে হিউজ ইনফরমেশন রেখে আমি সব লিখে দিচ্ছি। অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা কি হবে বলো তো? কোন অক্ষকে? প্লাস মাইনাস a বাই e, 0, ঠিক আছে না? ওকে, তারপর আর কি আছে বলো তো? আর কি আছে? হ্যাঁ, ইকুয়েশন পরে, আগে আমরা স্থানাঙ্কগুলো লিখি, ইকুয়েশন পরে লিখি। আর কি আছে? আচ্ছা, ইকুয়েশন পরে, আমি আগে স্থানাঙ্ক লিখতেছি। হ্যাঁ, আর কার স্থানাঙ্ক আছে? হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক কয়টা হতে পারে বলো তো? উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক 4টা। তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে এই উপরগুলো লিখি, প্লাস মাইনাস এই, আর এখানে কত? b²/a। এইটা এখানে দুইটা হইতে পারে, আবার হইতে পারে কত? এই দেখো, প্লাস মাইনাস এই প্লাস মাইনাস b²/a, এইটা হইতে পারে। না মাইনাস না। আচ্ছা, আমরা সাইড মাইনাস এই। আচ্ছা, আমরা প্রথম চতুর্ভাগের জন্য লিখি, একদম প্রথমটা কত হবে? এই b²/a। তারপরটা কত হবে? মাইনাস এই b²/a। তারপরটা মাইনাস এই, আরে স্থানাঙ্ক আর কি? প্লাস মাইনাস ইজি এগুলো। হ্যাঁ, এগুলো a। তারপরে এই মাইনাস b²/a। এই যে আর কোনো স্থানাঙ্ক আছে? কোন সমীকরণ? হ্যাঁ, দুই অধিবৃত্তে স্থানাঙ্ক পড়বে আর কি। এক অধিবৃত্ত তো কখনো সিঙ্গেল হয় না, জোড়া থাকে আর কি। এটা উপবৃত্তের মতো হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তারপরে উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক আর কি? আর স্থানাঙ্ক আর কিছু আছে? হ্যাঁ, দৈর্ঘ্য বাদে আর স্থানাঙ্ক কোনো কিছু আছে? স্থানাঙ্ক আমরা দেখো, এই যে স্থানাঙ্ক জানছি, স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্কগুলো উঠাও এবার, তারপর আমি ইকুয়েশনগুলো লিখে দেবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কি স্থানাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমরা স্থানাঙ্কগুলো দেখছি, এখন আমরা দেখবো যে দূরত্বগুলো। তো 4-5 নম্বর ছিল। আচ্ছা, স্থানাঙ্ক আর দূরত্বের বাইরে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা কি বলতো? আমরা বের করা শিখি না, উৎকেন্দ্রিকতা। এখানে উৎকেন্দ্রিকতা আগের মতো নেই, তবে এখানে কি হবে? মাইনাসের জায়গায় প্লাস হবে। আর মনে রাখবা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা E greater than 1। একের থেকে বড় না বলছো কেন? আচ্ছা, তারপরে এখানে ধরো 6 নম্বরে উৎকেন্দ্রিকতা যদি আমরা একটু বের করা শিখি, এখানে ওই ছোটো ভাই বড় ভাইয়ের মতো চিন্তা করবা। এখানে মাইনাস দিয়ে তাকে ছোট ধরবা, বাস্তবে সে ছোটো না, বি বড় হইতে পারে, b5 হইতে পারে, এই 3ও হইতে পারে, অসুবিধা নেই। তাহলে এখানে 1 প্লাস হবে, মাইনাস যার আগে সে উপরে, তাহলে কত হবে? b²/a²।
আর যদি ইকুয়েশনটা এরকম থাকতো, যদি ইকুয়েশনটা এরকম থাকতো ওয়াই এই এক্স স্কোয়ার আগে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তখন এটার উৎকেন্দ্রিকতা কেমন হতো? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। যার আগে মাইনাস সে কি ছোটো হবে। ঠিক আছে, এখন আসো আমরা দূরত্বগুলো যদি বের করা শিখি। বলো তো দূরত্ব কতটুকু হবে? নিয়ামক দুটার মধ্যবর্তী দূরত্ব কত আবু বকর বলো তো? নিয়ামক কোনটা? এই দুটা না? এটার মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো? এটা কি এ বাই না? এটাও কত? তাহলে 2a/e লেখো। নিয়ামক বা দ্বিঘাক্ষ দুটির মধ্যে লেখো, ফেলো আমার সাথে সাথে লিখে ফেলো। নিয়ামক বা দ্বিঘাক্ষ দুটির মধ্যবর্তী দূরত্ব 2a/e। আচ্ছা ওকে, এবার নেক্সট বলো তো উপকেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব কত? এটা a/e, এটা কত? এই, তাহলে উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 2a/e। উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব 2a/e। ঠিক আছে কি না? আচ্ছা ওকে, এবার আর কি আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত এই ক্ষেত্রে? 2b²/a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লেখো তাড়াতাড়ি, কত হবে? 2b²/a, 2a²/b। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো আর কি জানতে চাইতে পারে আমাদের দূরত্বটা? আমরা এই দূরত্বটা দেখলাম। এখন যদি আমাদেরকে বলে একটা নিয়ামক এবং একটা উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক, এই নিয়ামক আর এই উপকেন্দ্রের মধ্যে দূরত্ব কত? এটা কত বলো তো? বলতে পারবা কেউ? কত? দেখো এই পুরোটা কত? পুরোটা কত? এই, এটা কত? a/e। তাহলে এই থেকে a/e বাদ দিব। ঠিক আছে, তাহলে যে কোনো এক পাশের, আবার উল্টা বলে ধরিও না, যে কোনো এক পাশের, আমি লিখে দিচ্ছি, যে কোনো এক পাশের কি হবে বলো তো? উপকেন্দ্র ও কার? উপকেন্দ্র নিয়ামকের না? নিয়ামকের মধ্যবর্তী, সুন্দর করে লিখি না এগুলো, দূরত্ব a/e থেকে কে বাদ যাবে? a/e। এই যে স্থানাঙ্ক না, এটা দূরত্ব আর কি। তারপরে আর কি কোনো কিছু বের করা সম্ভব নাকি? আরো অনেক কিছু যায়, কি যায় বলো তো? আর কি যায়? আচ্ছা এটা তো অক্ষ। আচ্ছা এখানে এই ক্ষেত্রে আর অক্ষের দৈর্ঘ্য কত বলো তো? এই আর অক্ষের দৈর্ঘ্য কত? 2a না? আর অনুবন্ধী অক্ষের 2b। হ্যাঁ, অনুবন্ধী হচ্ছে 2b। আর কিছু যায়? আর কিছু যায়? এটা কি? এটা শীর্ষ থেকে উপকেন্দ্রটা হতে পারে, শীর্ষ থেকে উপকেন্দ্র, তখন সেটা কি হবে? এই থেকে কে বাদ? এই থেকে এ বাদ, বুঝা গেছে? তো লেখো শীর্ষ, আমি উপরে লিখতেছি মুছে, হ্যাঁ এগুলো মুছতেছি। তাহলে 12 নাম্বার ইনফরমেশন আমাদের হবে। 13 নাম্বার শীর্ষ ও কে? উপকেন্দ্র মধ্যবর্তী, শীর্ষ উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? পুরোটা কত? এই থেকে কে বাদ যাবে? এ বাদ যাবে। তাহলে এই মাইনাস কত? এ। এই তো, আর কিছু বের করা সম্ভব কি না? সম্ভব না। এইটা থেকে এটা দূরত্ব বের করছি, এটা থেকে এটা বের করছি, হ্যাঁ না আর সম্ভব না। দূরত্ব মোটামুটি আমরা সবগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো ইকুয়েশন। স্থানাঙ্ক শেষ, দূরত্ব শেষ, এখন কি ইকুয়েশন। তাহলে আমাদের কয়টা ভাবে ইনফরমেশন জানতে পারতে পারে? 3টা, স্থানাঙ্ক, দূরত্ব আর কি ইকুয়েশন। আসো
ওকে, ইকুয়েশনে প্রথম 1 নাম্বার ইকুয়েশন আমাদের কি জানতে পারে, ধরো এটা 14 নাম্বার, তো 1 নাম্বার ইকুয়েশন কি জানতে পারে, মানে এই যে খাড়া খাড়া লম্বা লম্বা লাড়ি কতগুলো দাঁড় করানো আছে, এগুলার ইকুয়েশন আমাদের জানতে চাইতে পারে আর কি। যেমন আর অক্ষের ইকুয়েশন কি হবে, এই এক্স অক্ষের ইকুয়েশন কি জানো না, ওয়াই ইকুয়াল টু 0 না, এটা তো জানতে চাইতে পারে নাকি। তাইলে এই যে আর অক্ষ, আর অক্ষ আমি সংক্ষেপে লিখি ই কিউ এন, কত হবে এক্স এক্স ওয়াই ইকুয়াল কী হবে এখানে, ওয়াই ইকুয়াল টু 0। মাথায় রাখবা, একসাথে মাথায় রাখবে, এত কিছু মাথায় একসাথে মানে আলাদা আলাদা মাথায় থাকবে না। ওয়াই মানে এই ওয়াইটা, যদি এখানে ওয়াইয়ের পরিবর্তে এটা থাকতো, ধরো এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস, না এখানে তো একটা মাইনাস হবে সূত্র, মাইনাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই কত 5 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে কি ওয়াই হইতো নাকি ওয়াই মাইনাস 2 হইতো, কি হইতো ওয়াই মাইনাস 2। আর আমাদেরকে ইকুয়েশনে যেভাবে আমাদেরকে দেখবে, তোমাদেরকে সরল লেখা মানে একটা সরল ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাকে এই ফর্মেটে নিয়ে যেতে হবে। এই ফর্মেটে নিয়ে যাওয়া আশা করি উপবৃত্তের ক্ষেত্রে দেখাইছিলাম, এখানে আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখাবো। তাহলে এই সবসময় তাহলে বড় হাতের দিয়ে ট্রাই করবো আর কি, বড় হাতের ওয়াই ইকুয়াল টু কত 0, এটা কার ইকুয়েশন, হ্যাঁ এক্স অক্ষ না আর অক্ষ হইতে পারে, আর অক্ষ, ঠিক আছে। আর তাহলে বলো তো পরবর্তীটা কি হবে, অনুবন্ধী, অনুবন্ধী কি হবে, অনুবন্ধী মানে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষতে এখানে কত এক্স স্থানাঙ্ক 0, তাহলে লেখো অনুবন্ধী, অনুবন্ধী অক্ষ কত হবে এক্স ইকুয়াল টু 0, বড় হাতের এক্স দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে 16 নাম্বার আর কি ইকুয়েশন জানতে পারে, আস্তে আস্তে আমরা সবগুলো ইকুয়েশন দেখতেছি। এরপরে আমাদেরকে বলবে এটা কি কি নিয়ামক রেখার ইকুয়েশন, হ্যাঁ নিয়ামক রেখার ই কিউ এন ইকুয়েশন কত হবে, এক্স ইকুয়াল টু কত, দেখো নিয়ামক রেখা কোনটা, এটা না, এ ই আর এখানে কত মাইনাস এ বাই, তাহলে আমরা কি লিখবো, বড় হাতের এক্স লিখবো, কিন্তু কারণ মানে কোশ্চেনে তো ওইটাও দিতে পারে, বড় হাতের এক্স ইকুয়াল কত হবে প্লাস মাইনাস এ বাই ই, প্লাস মাইনাস কেন, আমাদের ইকুয়েশন কয়টা হতে পারে, দুইটা, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস। আচ্ছা পরবর্তীতে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন হতে পারে, বা শীর্ষ, এই যে এটা কি, এটা কি, এটা বলো তো, এটা তো নিয়ামক বললাম, যদি এই ইকুয়েশনটা জানতে চাই, শীর্ষ, এই যে আমার সরল টাকাটা হচ্ছে না কেন, এই ইকুয়েশনটা জানতে চাইলে পারবো, এটার নাম কি দিব আমরা, কি শীর্ষবিন্দুর উপর লম্বের, শীর্ষবিন্দুর উপর লম্বের, শীর্ষবিন্দুর উপর লম্বিক ইকুয়েশন বা লম্বের ইকুয়েশন কত হবে, এটা বলো তো, অবকর বলো তো কত হবে, এটা এখান থেকে দূরত্ব কত, এ না, তাহলে কি হবে এক্স ইকুয়াল টু এ, ঠিক না, তাহলে এক্স বড় হাতের এক্স ইকুয়াল টু কি লিখবো প্লাস মাইনাস এ, এই তো। আর কি এবার কি উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, এই যে এটা উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, আমার কি এই জিনিসগুলো হচ্ছে, আমি অনেকদিন লিখিনি ভুলে গেছি, হচ্ছে এগুলো ক্রমিক সংখ্যা, কি হবে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কত হবে, কত হবে বলো না কেন, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই না, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই তো। আর কি এগুলোই, এই যে ইকুয়েশন এখানে 5টা ইকুয়েশন রেখেছি এগুলোই, তাহলে আমি এখানে কয়টা ইকুয়েশন 1 2 3 1 2 3 4 5, হ্যাঁ এই 5টা ছাড়া ইকুয়েশন পসিবল না। আর কি ইকুয়েশন পসিবল, আরেকটা ইকুয়েশন আছে অসীম তট ইকুয়েশন, অসীম তট দেখাবো একটু পরে, অসীম তট কি হয়েছে ঠিক না, দেখো তাড়াতাড়ি। আচ্ছা এখানে কিন্তু একটা কনসেপ্ট হইতে পারে, ওইখানে মনে আছে এইচপি প্লাস এইচ প্রাইম ফি ইকুয়াল টু 2a, এখানেও হইতে পারে, এখানেও দেখাবো, এটা উঠাও তাড়াতাড়ি, উঠানো শেষে দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা তো আমরা মানে অধিবৃত্তে যা যা ইনফরমেশন আছে সব একবার A to Z জেনে গেছি, এখানে হালকা কিছু থোকা জিনিস থাকে, থোকা জিনিস জলে এরকম আর কি। তো
আর প্রথমত হচ্ছে আমাদের ওই যে উপকেন্দ্রের সাথে একটা বৃত্তের উপরিস্থ উপবৃত্তের উপর উপরিস্থ কোনো একটা বিন্দুর সম্পর্ক থাকে, ঠিক আছে। অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, হেডলাইন দাও। উপকেন্দ্র হেডলাইন হচ্ছে এটা, উপকেন্দ্র ও উপবৃত্তের উপর, এই সরি এটা কি উপবৃত্ত না অধিবৃত্ত? উপকেন্দ্র ও অধিবৃত্তের উপরিস্থ ও অধিবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর দূরত্বের সম্পর্ক আমরা দেখব। আসো, ঠিক আছে। অধিবৃত্তটা কেমন হয় অধিবৃত্তটা? এই যে অনুবন্ধী নাকি আর কি অনুবন্ধী দেখি। আমি কিন্তু এরকম হলে কি হয় এটা দেখাই নাই, দেখানো লাগবে। এর জায়গা কি হবে বি, যেখানে এ হইতো এখানে কি হইতো বি। আর কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আর যেখানে এক্স হইতো এখানে কি হইতো ওয়াই। ইকুয়েশনের ক্ষেত্রে বুঝছো কি না? এই উপবৃত্ত অধিবৃত্তটা যখন এই দিক দিয়ে হইতো আর কি, মানে কোন দিকে হাঁ করা থাকতো দুইটা, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আর ঋণাত্মক দিকে। আচ্ছা ওকে, তো ধরো অধিবৃত্তের এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে এস প্রাইম। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, ভাই আগে তো আপনার অধিবৃত্ত তো এরকম ছিল, উপবৃত্ত এরকম ছিল, আপনি এমনি ধরতেন, এখন কেমনে ধরবেন? এখন ধরো তুমি এখানের উপরে একটা ধরতে পারতো, এই পাশে একটা ধরতে পারতো। ধরো এটাকে ফি বিন্দু ধরো, তাহলে এখানে হচ্ছে কত, এটা কত এসপি আর এটা কত এস প্রাইম পি। তাহলে এখানে এই ক্ষেত্রে কনসেপ্টটা হবে এস প্রাইম পি মাইনাস এস পি ইকুয়াল টু 2a। আমার কথা বোঝা গেছে? মানে ওই অপরটা থেকে নিজেরটার দূরত্ব ইকুয়াল টু 2a হবে সবসময়, বুঝছো? আবার ধরো এটা যদি হয় কিউ, তাহলে অপরটা থেকে দূরত্ব এটা, নিজের থেকে দূরত্ব এটা, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো? এস কিউ থেকে কে বাদ যাবে? এস প্রাইম কিউ ইকুয়াল টু কত হবে? 2a। যদি অধিবৃত্তটা ওইদিকে আর এদিকে হতো তখন 2b হইতো জিনিসটা। কেন প্লাস মাইনাস অসুবিধা না, এখানে দূরত্ব হইতো, এখানে গুলো দূরত্ব বোঝায়। তুমি ইয়ার নিচ্ছ কেন? তো আমি ধরছি হিসাবে সেই হিসাবে আর কি, মুখস্থ করো কেন? ধরার থেকে আর কি এইটা বড় না। দেখো এস প্রাইম পি, তুমি কি এসপি থেকে এস প্রাইম বাদ দিবা? এই ক্ষেত্রে এটা বড়, এস কিউ বড়, এই জন্য এস কিউ বাদ দিচ্ছি। অনেক কথা হলো যে এইখানে এটা আগে দিচ্ছেন, এটা মানে সেইটা মানতে পারে না। আচ্ছা যাই হোক, বুঝছো কিনা এটা? তাহলে এটা উঠাই নাও, ভালো। এটা তোমাদেরকে কোশ্চেনে বের করতে বা বলতে পারে, তাড়াতাড়ি উঠাও, লাগবে না। আচ্ছা আমরা এখন অসীম তট দেখব। অসীম তট লেখো, অসীম তট ইকুয়েশন। অসীম তটের কি লিখছি বলো তো? অসীম তট। তো অসীম তটের ইকুয়েশনটা আমরা একেবারে মানে খুবই সহজে টেকনিক, এক লাইনে তুমি ইকুয়েশন দেখেই বলতে পারবে যে এটা অসীম তটের ইকুয়েশন কী হবে, ঠিক আছে? মুখস্থ নির্ভর কিছু করা লাগবে না। তো অসীম তটটা কী এবং এটার ইকুয়েশনটা কি আমি বের করতেছি। দেখো আমাদের অধিবৃত্তটা কেমন, একদম সিম্পল একটা অধিবৃত্ত আঁকা ট্রাই করি আমরা। এটা আমাদের অধিবৃত্ত, এটা আমাদের কি অধিবৃত্ত, ঠিক আছে? আচ্ছা এই অধিবৃত্তের এটা হচ্ছে কি কেন্দ্র, এগুলো হচ্ছে কি উপকেন্দ্র। তো এইগুলোর দরকার নেই। অসীম তট হচ্ছে, দেখো তো এখানে অধিবৃত্তটা কয়টা ভাগে বা বিভক্ত? দুইটা। অধিবৃত্তের এই পয়েন্ট থেকে এই স্পর্শক থেকে তুমি যদি টানো, এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই কি দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। যায় যদি এখানে একটা স্পর্শ করে, এখানে আমার যদি বাঁক হয়েছে, দুঃখিত এই জিনিসটা, এই যে নীল কালার আমি যে দেখালাম, এটাকে কি বলা হবে? কি বলা হবে বলো তো? এটা অবশ্যই সরলরেখা হবে। কি হবে? এটাকে তাহলে অসীম তট কয়টা হইতে পারে? দুইটা। এইদিকে হইতে পারে না? এদিকে একটা আঁকা অসীম তট, এই যে আঁকা সুন্দর করি। তাহলে এগুলোর ইকুয়েশন আমরা কেমনে বার করবো? এখানে এটা হচ্ছে অসীম তট, যে এইটা আর এইটা, এটাকে আমরা কি বলবো? অসীম তট। অসীম তটের ইকুয়েশন কেমনে বার করবো? খুবই সিম্পল, একটু দেখো। তোমার অধিবৃত্তটা কেমন থাকে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এটাও মাইনাস থাকতে পারে, আমি ধরো সিম্পলটা দেখাচ্ছি আর কি। অসীম তটের ইকুয়েশন বের করার টেকনিক হচ্ছে 1 এর জায়গায় 0 ধরবা,
কি ধরবা 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় কি হবে মানে যেটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে কি ধরবো, কনস্ট্যান্ট কি হবে 0, কনস্ট্যান্ট কি হবে 0, তাহলে কনস্ট্যান্ট যদি 0 হয় তাহলে আমার জিনিসটা কেমন হয় x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে আমরা এখান থেকে দাঁড় করে তাহলে কত লাগে x² বাই a² ইকুয়াল টু y² বাই b²। তো আমরা একটা সুন্দর ফর্মেটে আনি যে y² a² ইকুয়াল টু কত x² b²। তো আমরা যদি y² সমান সমান লিখতে যাই কী হবে বলো তো, এই b² a²টাকে আলাদা লিখি, x²টাকে আলাদা লিখি, উভয়কে যদি বর্গ করে দিলে y ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস b বাই a x। এই যে এইটাই তুমি এটা মুখস্থ তোমার থাকবে না, গোলায় যাবে, তুমি মনে রাখবা যে যেটা আমার কনস্ট্যান্ট থাকে এটা এগুলো কি ধরবো 0, তখন এখান থেকে তুমি এটা পাবা। এইটা হচ্ছে আমাদের অসীম তটের ইকুয়েশন। এখন বলো তো অসীম তটের ইকুয়েশন এখানে প্লাস মাইনাস কেন হয়, দুইটা, একটা প্লাস হলে একটা কি মাইনাস, দ্যাটস ওয়াই এখানে প্লাস মাইনাস। বুঝা গেছে অসীম তট? এটা উঠাও তাড়াতাড়ি। আচ্ছা আমরা অসীম তটের কি দেখলাম, ইকুয়েশন দেখলাম, মানে অসীম তটের ইকুয়েশন কেমন ব্যবহার করে। এখন দেখবা অসীম তট দুইটা কোণ উৎপন্ন করে, দুইটা অসীম তটে কি উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। এবার লেখো অসীম তট দ্বারা উৎপন্ন করে কোণ, লেখো কোনটা, না 90 ডিগ্রি হবে না, একটা ইকুয়েশন আছে লেখো, দুটি অসীম তটের মধ্যবর্তী কোণ, দুটি অসীম তটের মধ্যবর্তী কোণ, থিটা সমান সমান 2 tan ইনভার্স b বাই a। একটু মাথায় রাখবা, যদি কোথাও বেশি কোশ্চেন কঠিন করে হয়তো বের করতে বলতে পারে, অথবা তুমি এটাকে সরলরেখায় কনসেপ্ট খাড়া করতে পারবে না, অসীম তট দুইটার ডাল বের করে থিটা সমান সমান tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 ওইভাবে বের করতে পারবো। তোমার যদি এই ফর্মেটে ধরো ভুলে গেছো ওইভাবে বের করবে ইন জেনারেল, এমনি মাথায় রাখা ট্রাই করবে এটা, ঠিক আছে? ওকে, বুঝছো কি না? হ্যাঁ এই তো আমরা অধিবৃত্তটা শেষ করি, তারপর শেষ করবো। কয়টা বাচ্চা না, আরো টাইম লাগবে। এটা শেষ, অসীম তট হলে শেষ। এখন খুবই ইম্পর্টেন্ট লেখো অসীম তট থেকে কিভাবে আমরা অধিবৃত্তের ইকুয়েশন বের করবো। লেখো অসীম তট থেকে, এই কথা বলিও না, লেখো অসীম তট থেকে অধিবৃত্তের ইকুয়েশন, অসীম তট থেকে অধিবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা তাহলে কি কেমনে থেকে কমনে বলো তো, অসীম তট থেকে কার ইকুয়েশন, অধিবৃত্তের। এখন মনে হতে পারে এটা কি সম্ভব কিনা, সম্ভব। দেখো টেকনিকটা দেখো একটু, এখানে অসীম তট যে ইকুয়েশনটা, ইকুয়েশনটা একটু মানে ax প্লাস by অসীম। আচ্ছা বলো তো অসীম তটকে এটা সরল লেখা না, এটাকে কোন ফর্মেটে নিবা জানো, এটাকে এই ফর্মেটে নিবা, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্মেটে নিবা, বুঝছো কি না? আরে এই জিনিসটা এরকম ছিল না, একটু আগে দেখছিলাম y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই ax, তো এইটাকে এই ফর্মেটে নিতে বেশি কঠিন হবে না? তো প্রথমে এটার ইকুয়েশন হবে, প্রথম অসীম তটের ইকুয়েশন, প্রথম টেকনিকটা হচ্ছে এরকম, প্রথম অসীম তটের ইকুয়েশন গুণ দ্বিতীয়, ওই যে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, গুণ দ্বিতীয় অসীম তটের ইকুয়েশন। আচ্ছা বলো তো কেন প্রথম আর দ্বিতীয় গুণ করা লাগবে? মজার ব্যাপার হচ্ছে আমাদের অধিবৃত্তের ইকুয়েশনটা কেমন তোমরা নিজেরাই বুঝতে পারবা কেন এই কাজটা করছে। x² বাই কত, a² y² বাই b² ইকুয়াল টু 1। দেখো তো এখানে x এর কয়টা, দুইটা না, এই দুইটা গুণ করলে দেখবে x এর সবটা কি মানে x টা কি হয়ে যাবে মাইনাস, হ্যাঁ ঘাত কি হয়ে যাবে দ্বিগুণ, দ্যাটস আমরা গুণ করছি, বুঝছো? আর প্লাস এখানে লিখবা একটা ল্যামদা বা কি বা কনস্ট্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই ল্যামদাটা কেমনে বার করব? এটা হচ্ছে ইকুয়েশন, অসীম তটের ইকুয়েশন দেওয়া থাকলে, অসীম তটের ইকুয়েশন কটা, দুইটা, ধরো এখানে দুইটা, ধরো আমি ধরলাম স্ট্যান্ডার্ড ফর্মেট a1 হয় c1, তাহলে কত এখানে a2x b2y তারপর কত c2 ইকুয়াল টু 0। এখন এইটা থেকে আমরা এই জিনিসটা কার ইকুয়েশন, এটা কার ইকুয়েশন, এইটা পুরোটা কার ইকুয়েশন, অধিবৃত্তের। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা সরল রেখা যখন দেওয়া থাকতো
যখন যদি বলতো লম্ব তখন আমরা এখানে কে একটা বিন্দুতে ধরতাম, আবার যখন বলতো কি সমান্তরাল তখন আমরা এক বিন্দুগামী ধরলে কে মান বের করতাম। এখানে তোমাকে একটা ছোট্ট একটা ইনফরমেশন কোশ্চেনে বলবে যে অধিবৃত্তটা এত বিন্দুগামী, তো কোনো একটা বিন্দু দিয়ে গেলে তখন তুমি ল্যামডার মান বের করতে পারো না। হ্যাঁ, তো এখানে লেখো যে কোনো বিন্দু, ধরো কোনো বিন্দু x1 y1 কি এই বিন্দুটা কোনো বিন্দু x1 y1 কি দিয়ে যাবে, অধিবৃত্ত দিয়ে গেলে, অধিবৃত্ত দিয়ে গেলে এখান থেকে আমরা কার মান পাবো, ল্যামডার একটা মান পাবো। তখন ল্যামডার মানটা বসা দিলে এটাতে ইকুয়েশন শেষ। বুঝছো? ওঠাও তাড়াতাড়ি। এই যে কোনো একটা বিন্দু দিয়ে গেলে এই বিন্দুটা যখন এখানে সিদ্ধ করে তখন ল্যামডার মানটাও জানা থাকবে, তখন ল্যামডার মানটা বসাই দিব, তখন এটা এখানে বসাই দিব, শেষ। এটাই। তাহলে মোটামুটি আমরা অধিবৃত্তে যা যা ইনফরমেশন আছে সব কিছু দেখে ফেলছি, ঠিক আছে? একবারে A to Z, কোনো ইনফরমেশন আশা করি বাকি নাই, আমি সব দেখা দিলাম। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন বাকি আছে, সরি, সেটা হচ্ছে ওই যে স্পর্শ করার সত্য লেখো, লাস্ট আর 2 মিনিট। আমি এটা মুছাবো, দেখো উপরের লাইনগুলো মুছাচ্ছি। অধিবৃত্তটা তো বড় দিলে সুন্দর নয়, আর ছোট করে দিয়ে যে এখন একটু মানুষ লাগে, ঠিক না? এই যে আচ্ছা, ওকে আমি মুছাচ্ছি, পাশের জন্য লিখে নাও। এখন লেখো অধিবৃত্ত এবং সরলরেখা স্পর্শ করলে, হেডলাইন দাও, অধিবৃত্ত ও সরলরেখা স্পর্শ করলে। প্রথম 1 নম্বরে যদি সরলরেখাটা আমরা কোন ফর্মেটে নিব, y = mx + c সরলরেখা x² / a² y² / আপনি না বলো তো এখানে আর অক্ষ কোনটা, x না y? আর মানে বড়টা কোনটা, x না y? y, x এর আগে প্লাস আছে। এত সরলরেখা এত অধিবৃত্তকে স্পর্শ করলে, হবে c² সত্য হবে, c² = a² m² - b²। এই যে এইটা মানবে, এই সত্যটা মানবে। আর যদি অনুরূপভাবে 2 নম্বরে y = mx + c সরলরেখা x² / a² মাইনাস হবে এখানে, আর y এর আগে প্লাস 1 অধিবৃত্তকে স্পর্শ করলে কি হবে বলো তো? এখানে c² = b² টাকা আসবে, -a² m²। এই যে শেষ। এই দুইটা জিনিস বলার ছিল, উঠাই ফেলো তাড়াতাড়ি। তাহলে দেখো এই স্পর্শকটা ইম্পর্টেন্ট, বুঝছো? পরাবৃত্ত স্পর্শ করলে কি হবে, উপবৃত্ত স্পর্শ করলে হবে, আর অধিবৃত্ত স্পর্শ করলে কি হবে, এগুলো একটু একসাথে রেখো, ইনফরমেশনগুলো একসাথে মাথায় রাখা ট্রাই করিও, তাহলে তোমাদের জন্য বেটার হবে। নেক্সট ক্লাসে আমরা কিছু শর্টকাট বলবো আর কি তোমাদের, যে কীভাবে এই MCQর জন্য কীভাবে একটা সমীকরণ দেখে অঙ্ক না করে, ইকুয়েশন না বকে। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্তই, সব ভালো থাকো।